কি হবে, তারা সব আধুনিক চিন্তা করে। এবং সবচেয়ে আপনাকে বিস্ময়কর একটা তথ্য দেই, সারা পৃথিবীতেই যারা মুক্তিযুদ্ধ করে তারা কিন্তু সবার আগে আর্থিক সহযোগিতা চায়। আমরা তাদের বলেছি আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা, তারা আপনাকে কিভাবে সহযোগিতা করবো আমরা জানান, আপনি বিশ্বাস করবেন না, ইউ বিলিভ ইট অর নট। আমি তাদের রেসপেক্ট করি, তাদের যে সেলফ মানে কনফিডেন্ট এবং আত্মমর্যাদা বোধ কত বেশি, তারা একবারও বলে নাই যে আমাদের জন্য টাকা পয়সা বাড়ান। অথচ বেলুচিস্তানের মানুষ কিন্তু ধনী না। তারা কি বলেছে জানেন? বলেছে আপনারা আমাদের ডিপ্লোম্যাটিক সাপোর্ট দেন, আপনারা আমাদের কথা মানুষকে জানান, আমরা যে নির্যাতিত নিপীড়িত এই পাকিস্তানি আর্মিদের প্রোপাগান্ডার সাথে তারা পারতেছে না, আমরা পারতেছি না, আপনারা আমাদের সহযোগিতা করেন। ডিপ্লোম্যাটিক লেখায়, বলায়, কবিতায়, আলোচনায় আপনারা আমাদের সহযোগিতা করেন। এবং তারা এও বলেছে যে তাদের দেশ বেলুচিস্তান 13 তারিখে তারা আনলাকি বাট লাকি ফর সাম, তারা 13 তারিখে স্বাধীনতা ঘোষণা করেছে। তারা বলেছে আমাদের নিজস্ব জাতীয় সঙ্গীত রয়েছে, স্বাধীনতা দিবস 13 তারিখ বলে প্রাথমিক ঘোষণা করেছে। তারপর তারা এও বলেছে তারা কারেন্সিও ঘোষণা করেছে এবং সেটা লেনদেন তারা 13 তারিখ থেকে শুরু করেছে। তারা সবসময় বলেছে যে বেলুচিস্তান হবে সারা পৃথিবীর জন্য, আমরা সারা পৃথিবীর সাথে সম্পর্ক রাখবো, জ্ঞান দেব নেব, অর্থনৈতিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক বিনিময় তারা করবে। তারা বলেছে যে আপনারা কল্পনাই করতে পারবেন না যে এটা আপনারা যে পাকিস্তানের স্বরূপ দেখেছেন বেলুচিস্তান তা নয়। যে তারা আরো বিস্মিত হয়ে গেছে আমি, যে বেলুচিস্তানের তরুণেরা তারা ফাস্ট ফুড খাওয়ার টাকা ম্যানেজ করে, তারা বই পড়ে। পাকিস্তানের মধ্যে সবচেয়ে বেশি বই পাঠ করে তারা। বললো যে তাদের বুক ফেয়ার হয়, সেখানে 50-60 লক্ষ বই বিক্রি হয়, টাকার না, 50-60 লক্ষ বই বিক্রি, যেখানে মানুষের 1.5 কোটি, সেখানে আপনি 50-60 লক্ষ বই বিক্রি করে আপনি কি মনে করেন আমাকে বলেন। আমি তখন বললাম এটা কি করে সম্ভব? তারা বললো যে আমাদের তরুণেরা ফাস্টফুড খায় না, তারা সেই টাকা দিয়ে বই কিনে। তো সেই জাতিটাকে আপনি এইভাবে নির্যাতিত, নিষ্পেষিত রাখবেন। 45% হচ্ছে বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান, মানে টুকরো পাকিস্তান কেন? পাকিস্তান 71 একবার টুকরো হয়েছে। বাংলাদেশের মোল্লারা বলেছিল, বাংলাদেশের ইসলামী জজবালারা বলেছিল কিয়ামত তক পাকিস্তান টিকবে, কিন্তু 25 বছর পরেই পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছে। এখন আবার ভেঙে বেলুচিস্তান হবে, ভেঙে সিন্ধু হবে, ভেঙে পশতুনিস্তান হবে। নিশ্চিত থাকেন, বলেছিলাম টুকরো হবে, এখন দেখছি টুকরো টুকরো হবে। বলেছে তাদের যে অর্থনীতি, এখানকে যত খনিজ সম্পদ পৃথিবীতে 100 প্রকার খনিজ সম্পদের মধ্যে কিছু খনিজ সম্পদ আছে, রেয়ার খনিজ সম্পদ, সেগুলো বেলুচিস্তানে আছে। এগুলো দিয়েই পাকিস্তানে মানে লাহোর আর পাঞ্জাবিরা চলে। তারা সবসময় শোষণ করে। তারা 71 পর্যন্ত আমাদের শোষণ করেছিল, 47 থেকে 71 পর্যন্ত বেলুচিস্তানকে শোষণ করে। তারা সেখানে পড়ালেখা করতে দেয় না। তারা যদি পড়ালেখা করে সেটাকে অপরাধ মনে করা হয়। তারা শিক্ষিত হলে তাকে গ্রেপ্তার করে। তো এইরকম একটা দেশ, যেই দেশে শিশুদেরও বলাৎকার করে, টুকরো টুকরো করে কেটে টুকরো টুকরো করে ফেলে, বড়দের ম্যাচিউর যারা তাদের কিডনি, চোখ, লিভার এগুলো তারা বিক্রি করে। পৃথিবীর একমাত্র হারামি এই পাকিস্তানি সেনা, যারা একদিকে আফগানিস্তানের আফিম বেচে, আরেকদিকে তারা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বেচে। এই সেনাবাহিনীকে পৃথিবীতে নিষিদ্ধ করা উচিত। এই 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের উপর অমানবিক অত্যাচার করার জন্য এবং বেলুচদের উপর অত্যাচার করার জন্য। এখন তারা আফগানিস্তানও মারামারি করতেছে, আপনারা জানেন, আপনারা খুব ভালো করেই জানেন, যাদের পেশায় হচ্ছে সন্ত্রাস, জঙ্গি উৎপাদন। বেলুচিস্তান অবশ্যই স্বাধীন হবে এবং তারা ডিক্লেয়ার দিয়েছে। আমরা মনে করতেছি, আমি ব্যক্তিগতভাবে মনে করতেছি যে 27 সালে তারা অনেক দেশে এবং তারা নিরাপত্তা পরিষদে তারা স্বীকৃতি পাবে। যদিও চায়না সেখানে ভেটো দেবে আমরা নিশ্চিত, তারপর আমরা আশা করতেছি অনেক দেশ তাদের স্বীকৃতি দিবে, তারা কাজ চালিয়ে যাবে। অলরেডি বেলুচরা ঘোষণা করেছে তাদের কোন বেলুচিস্তানের সাথে কেউ ব্যবসা করতে চাইলে যেন পাকিস্তান সরকারের সাথে কোনো চুক্তি না করে, সরাসরি তাদের সাথে করে। এইভাবে তারা বলে দিয়েছে। সারা পৃথিবীর প্রায় 40 থেকে 50 লাখ বেলুচ, মানে এরা বালুচ, এরা সারা পৃথিবীতে কাজ করে যাচ্ছে এবং তারা স্বাধীন হবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। জি, ধন্যবাদ। জি ফরিদ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি রফিক ভাইয়ের একটু মত নেই, যদি সংক্ষেপে রফিক ভাই বিষয়ে বলেন যে পাকিস্তান ভাঙছে, এখানে কাশ্মীর, বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া 3টা জায়গাতেই তীব্র সমস্যা দেখা দিয়েছে। এবং আমাদের ফরিদ ভাইয়ের আলোচনায় যেটা জানলাম,
তারা স্বাধীনতা ঘোষণা করেছে বেলুচিস্তান এবং তারা 13 তারিখে তারা স্বাধীনতা ঘোষণা করেছে। যে আজকের সর্বশেষ খবর, সেখানে স্বাধীনতাকামী যেই বেলুচ লিবারেশন আর্মি, ওদের সাথে লড়াইয়ে 45 জন পাক সেনা নিহত হয়েছে। আমি রফিক ভাই সংক্ষেপে যদি এই বিষয়ে একটু আলোচনা করেন, পাকিস্তান ভেঙে যাচ্ছে এর বাস্তবতা নাকি এটা অতিরঞ্জিত প্রচারণা? আপনি কি অনুভব করছেন বা কি ধরনের তথ্য পাচ্ছেন? মোবাইল সাইলেন্ট মোডে রাখেন, সাউন্ড হচ্ছে। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতা। ফরিদ ভাইয়ের সাথে অনেকদিন পরে আসলাম, অনেকেই আপনার বলে আপনার কমপ্লেন করে রফিক ভাই দেখলাম দেখি না, এরকম আসলে সমস্যা ছিল একটু টেকনিক্যালি। ধন্যবাদ সবাইকে। মাসুদ ভাই, রফিক ভাই 1 মিনিট 30 সেকেন্ড আমি একটু একটা ক্ষমা প্রার্থনা করা লাগে। সেটা হচ্ছে, আজকে আমাদের সাথে রাশেদ হায়দার ভাই যুক্ত হওয়ার কথা ছিল। উনি হাসপাতালে আছেন ওনার ওয়াইফকে নিয়ে প্যারিসে, এ কারণে তিনিও সময় দিতে পারেননি। রফিক ভাই যুক্ত হয়েছেন অনেকদিন পরে, না ইতিমধ্যে ফরিদ ভাইয়ের সাথে অনেকদিন পরে, এটা ঠিক 1-1.5 মাস পরে। যাই হোক, আমি ফরিদ ভাই দুজনকে আশা করি খুবই ভালো আলোচনা পাবো আজ। জি রফিক ভাই শুরু করুন। দেখেন মাসুদ ভাই, আমি গতকালকে আমি রাত্রে একটা আমার চ্যানেলে পলিটক বিডিতে একটা কিন্তু অলরেডি টেক আপনি যে প্রশ্ন করছে এটা নিয়ে একটা আপনি বলছি আমি পলিটক বিডিতে, যে পাকিস্তান কি খণ্ড বিখণ্ড হচ্ছে। এখন আপনি বলেন ফরিদ ভাই কিন্তু অলরেডি বলে ফেলছে 3টা প্রদেশের কথা। আমি 3টা প্রদেশকে আলাদা আলাদা ভাবে স্পেশালি ভাগ করে বলছি যে আসলে ওরা স্বাধীনতা পাবে কি পাবে না, পাওয়ার কতটুকু সম্ভাবনা বা স্বাধীন হতে পারবে কিনা। প্রথম বেলুচিস্তান নিয়ে বলছি, এরপর খাইবার পাখতুন নিয়ে বলছি, লাস্টে বলছি আপনার তার মধ্যে সেনাবাহিনী, পুলিশ এবং বেলুচ লিবারেশন আর্মির লোক মারা গেছে এবং সাধারণ জনগণ মারা গেছে। আজকে এসে একদিনে মারে ফেলছি আপনার সেনাবাহিনীর 45 জন। মানে আপনার এখানে বেলুচ লিবারেশন আর্মির কোন লোক মারা যায়নি। মানে ওরা এখন মোটামুটি ভাবে পরিকল্পিত ভাবে একদম ভালো করে নামছে। আর ওরা যেহেতু ওরা বলে ফেলছে যে 85% জায়গা দখল করছে, এবং ফরিদ ভাইয়ের সাথে যে টক শোটা, এটা ওই যে বেলুচ যে লিবারেশন আর্মির 2 জন আপনার যোদ্ধা যে সাক্ষাৎকার দিছে, এটা কিন্তু আমি নিজে শুনছি। শুনে কিন্তু আমি আপনার টক শোতে বলছিলাম যে ফরিদ ভাইয়ের সাথে ওরা এই একটা সাক্ষাৎকার দিছে যে তারা 99% জায়গায় দখল করে ফেলছে। আলটিমেটলি তারা কিন্তু অলরেডি তারা যে অবস্থায় আছে, তারা মোটামুটি একটা দেশ স্বাধীনতার জন্য যা যা উপাদানের দরকার সেটার মোটামুটি প্রায় কাছাকাছি চলে গেছে। যেমন আপনার একটা স্বাধীন ভূখণ্ডর দরকার, স্থায়ী বসতির দরকার, একটা মুদ্রার দরকার, এবং প্রশাসন চালানোর জন্য এবং আন্তর্জাতিকভাবে ডিলিংস করার জন্য যে ধরনের ইয়ার দরকার সেটা তাদের আছে। তারা বলছে যে প্রশাসনিক কাজকর্ম আমাদের হাতে নিয়ন্ত্রণে এখন, এটাও কিন্তু তারা বলছে। তো এই 4টা পয়েন্ট নিয়ে কিন্তু তারা অলরেডি ইন্টারন্যাশনাল মানুষকে কিন্তু জানায় দেশকে যে আমরা স্বাধীনতা ঘোষণা করলাম, আপনারা আমাদেরকে স্বীকৃতি দেন। এখন এটা কিন্তু এখন আপনি ধরে নিতে পারেন যে ওদেরকে আর ফিরে রাখতে পারবে না। আরেকটা জিনিস আমি বলে দিই আপনাকে, যে জাতি একবার স্বাধীনতার জন্য আপনার লড়াই শুরু করে সেই জাতিকে কিন্তু থামায় রাখতে পারে ইতিহাসে কিন্তু নাই। আপনি ইতিহাস যদি ঘেটে ঘেটে দেখেন, যারা একবার যুদ্ধে নামছে যে জাতি, তারা কিন্তু জয়ী হয়েছে। সময় হয়তো বেশি লাগছে, কারণ বালুচ যে মানুষ তারা এতদিন, যেহেতু পাকিস্তান একটা পারমাণবিক দেশ, সেই হিসাবে হয়তো সাধারণ মানুষ এতদিন পাকিস্তানের প্রতি একটা সিম্পিতি ছিল। এখন আইসা আস্তে আস্তে তারা নির্যাতিত হইতে হইতে আপনার এখন পাকিস্তানের এই যে বেলুচের মানুষ ওই লিবারেশন আর্মির পক্ষে চলে গেছে। আপনি তো আমি যে ফরিদ ভাই বললো না যে 35,000 না কি জানি বললো যে ফ্যামিলি বাইরে আছে। আমি একটা ফ্যামিলির কথা তো আমরা বলছিলাম আমার টক শোতে, যে একটা ফ্যামিলির একটা সাক্ষাৎকার দিছে আমাদের দুবাইয়ে এক আমাদের দেশি এক মেয়ের সাথে, যে পাশাপাশি থাকে, তারা ওইখানে পালায় আইসা ওই ফ্যামিলি নিয়ে ওইখানে দুবাইয়ে থাকতেছে। এবং সে আরো সাক্ষাৎকার দিছে যে ইয়াং যে ছেলে পেলে যারা আছে এদেরকে পাইলেই পাকিস্তান সেনাবাহিনী মেরে ফেলে। তার মানে তারা কিন্তু চরম নির্যাতনে আছে। আর ফরিদ ভাই তো আরো বলছে পাকিস্তানিদের স্বভাব তো খারাপ, আপনি জানেনই, তারা কিন্তু নারী লুবি।
আমাদের এই দেশেতে আপনি কত নারীকে আপনার নির্যাতন করছে আপনারা জানেন। যে দেশে নারী নির্যাতন হয়, যে দেশের সেনাবাহিনী নিজের দেশের নারীদেরকে নির্যাতন করে, সেই দেশ কি আর ঠিক থাকবে? আপনি একটা শুনেন, একটা যুদ্ধের একটা বড় একটা কি খারাপ দিক হলো আপনার বলে দিই আপনাকে, যে সেনাবাহিনী নারী নির্যাতনের সাথে যুক্ত হবে সেই সেনাবাহিনী পরাজিত হবে। এটা হলো ইতিহাসের রেকর্ড। এই সেনাবাহিনীদেরকে কিন্তু স্পেশাল ট্রেনিং করানো হয় যে এই ধরনের কাজ যেন যুদ্ধের সময় না করে। এটা কিন্তু স্পেশাল ট্রেনিং। এটা হলো ধর্মীয় তো আছেই, যুদ্ধেরও একটা ইয়ে আছে আপনার, যে নারীদেরকে শিশু এবং নারী তাদেরকে যেন তারা নিজেরা হেফাজত করে। অথচ এই পাকিস্তানি সেনাবাহিনী নারী পাইলে এর আর মাথা ঠিক থাকে না, যেটা বাংলাদেশে তারা করছিল, এর জন্যই কিন্তু তারা কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হয়েছে। আমার বিশ্বাস যে এরা পরাজিত হবে নিশ্চিত, আপনি ধরে রাখতে পারেন। আর পরাজিত হওয়ার তো কাছে চলেই গেছে। এখন ইন্টারন্যাশনাল আপনার এখন স্বীকৃতি দরকার। তবে যেহেতু যুদ্ধ নতুন করে স্টার্ট হয়েছে, স্বীকৃতি এরা যেহেতু আপনার স্বাধীনতা ঘোষণাই করছে, এখন আর ওরা পিছপা হবে না যতক্ষণ পর্যন্ত ইন্টারন্যাশনাল স্বীকৃতি না আসবে। তারা এটা দখল করে ফেলবে এবং একটা পর্যায়ে দেখবেন আফগানিস্তানের সাথে যেহেতু তাদের একটা গোলযোগ আছে পাকিস্তানে, আফগানিস্তানে প্রথমে এদের স্বীকৃতি দিয়ে বসে থাকবে, এরকম আপনার রেডি হয়ে রয়েছে। মনে করেন, আপনি ধরে রাখেন, আপনি আরো কিছু ঘটনা আরো আছে, এটা আরো সামনে আরো বুঝতে পারবেন। ইরানের সাথে কিন্তু সম্পর্ক ভালো না, পাকিস্তানের সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে। যে কোনো সময় কিন্তু ইরানও কিন্তু বেঁকে বসতে পারে। ইরানের সীমান্ত, আফগানিস্তানের সীমান্ত, ওই সীমান্ত যদি ওপেন থাকে ওই বালুচ লিবারেশন আর্মির জন্য, ওই যে অস্ত্র যদি পায় তাহলে তো আর কোনো ইয়া নাই, কোনো উপায় নেই পাকিস্তানে। তবে আমার একটা বিশ্বাস যে এটা আর ধরে রাখতে পারবো না। এবং আমার যে এটা বললাম আপনার, পাকিস্তান আর টিকে থাকবে না। পাকিস্তান টিকে থাকবে ঠিকই ওই সিন্ধু প্রদেশ আর হলো আপনার যেটা হলো পাঞ্জাব প্রদেশ, ওই এই দুটা প্রদেশ নিয়ে টিকে থাকতে পারবে। এছাড়া বাকি সিন্ধুতেও কিছু প্রবলেম আছে। ওইটা প্রবলেম হলো ওরা জাতিগতভাবে ওরকম ইয়া না, কারণ ওইখানে পিপিপির একটা ভালো একটা ইয়ে আছে, অবস্থান আছে, ওই জন্যই ওরা ওই যাবে না। তবে ওই যে তিনটা প্রদেশের কথা বলতেছে যে বলা হলো, ওই যে বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং কাশ্মীর, এরা কিন্তু খুবই নির্যাতিত ভাই। আমার ভিডিওটাতে কিন্তু আমি এইগুলি বারবার সুন্দর করে বলছি যে কতটুকু নির্যাতিত হয়েছে। আমাদের দেশের মানুষ যে নির্যাতনে ছিল সেই নির্যাতনের মধ্যে তারা আছে। আপনার সিন্ধু প্রদেশ এবং পাঞ্জাব প্রদেশ তারা কিন্তু অনেক উন্নত, আর ওই যে এলাকা তিনটা প্রদেশ খুবই অনুন্নত। অথচ আপনার বেলুচিস্তান হলো পাকিস্তানের আপনার 44% আপনার জায়গা দখল করে আছে, অথচ তাদেরকে কোনো উন্নয়নের কোনো সুযোগ দেয় না। অথচ ওইখান থেকে মূল শুধু জায়গা না, সমস্ত রিসোর্স বেলুচিস্তানে। ওইটাই বলছি, ওই ইনকামটা ওইখান থেকে আসে। রফিক ভাই আমি তাহলে আবার আসি, আপনার কাছে আসতেছি ব্যাকে। আমি ফরিদ ভাইয়ের কাছে একটু যাই, এই বিষয়ে একটু কথা বলা দরকার, আপনি পরে বলবেন। সেটা হচ্ছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর, সিপিইসি, যেটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা হাইওয়ে ইনিশিয়েটিভ, সেটার একটা প্রজেক্ট। এটা করা হয়েছে বেলুচিস্তানের উপর দিয়ে, এবং বেলুচিস্তানের ওই সমুদ্রে আরব সাগরে সেখানে গাওয়াত যে বন্দর করেছে সেটাও চীন। টোটালি এখানে চীন $60 বিলিয়ন বিশাল বিনিয়োগ। আর ওখানের যে খনিজ সম্পদ রয়েছে সেগুলো উত্তোলন করছে চায়না কোম্পানিকে দিয়ে। সব মিলিয়ে বালুচদের যে অভিযোগ, যেটা আমরা শুনেছি বা মিডিয়ায় যেটা এসেছে, সেটা হচ্ছে চীনকে দিয়ে টোটাল বেলুচিস্তানকে লুট করা হচ্ছে, এই ধরনের অভিযোগ বালুচরা করছেন। প্রশ্ন হলো, এই চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর কি এই সংকটের পেছনে মূল ভূমিকা রাখছে কিনা? ফরিদ ভাই। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে, আবার আপনার দর্শকদের শুভেচ্ছা। আপনি যে কথাটা বললেন, চীন তো সবসময় পাকিস্তানের উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত থাকে। ইদানিং পাকিস্তান আমেরিকাকেও সেখানে দাওয়াত দিয়েছে, অর্থাৎ বাঘ সিংহ দুইজনকে দাওয়াত দিয়েছে যাতে ওই অঞ্চলে কোনো হরিণ না থাকতে পারে। কিন্তু রিয়েলিটি হচ্ছে যে একটা জাতি যখন স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ, আপনি একজন নারী নেত্রীর কথা শুনেছেন যে আমরা বালুচ, কত তোমরা মারবা, যত মারবা আমরা পয়দা হব,
আর আমরা কখনো আমাদের শহীদদের ভুলে যাব না বাঙালিদের মতো, তিনি কিন্তু এইভাবে স্লোগান দিয়েছেন। তো এই জাতিকে আপনি ঠিক রক্ষা মানে দাবিয়ে রাখতে পারবেন না। চীন যেটা করেছে, মাঝখান দিয়ে সিপ্যাক সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডের নামে আসলে বেলুচিস্তানকে চীনকে দিয়ে তারা সেটা দখল করতে চেয়েছে, এখন আমেরিকাকে দেওয়া হচ্ছে। কিন্তু বেলুচেরা বুঝতে পেরেছে, তারা বলে দিয়েছে যে যারা পাকিস্তানের সাথে চুক্তি করবে তাদের ধরে নিবে যে তারা বেলুচদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। তারা যত প্রজেক্ট ছিল সব বন্ধ করে দিয়েছে। বেলুচিস্তানে এখন কোনো না চাইনিজ প্রজেক্ট আছে, না আমেরিকার প্রজেক্ট তো নাই। তারা ওইখানে 5টার পরে কোনো বাদ চলে না, পুরো বেলুচিস্তানে কোনো বাদ চলে না। কোনো সেনাবাহিনীর কর্মকর্তা কখনো ট্রেন ভ্রমণ করে না। আরো অদ্ভুত ব্যাপার, সেখানে একটি এয়ারপোর্ট রয়েছে, সেই এয়ারপোর্টের ইমিগ্রেশন হয় আরেক জায়গায়, আরেক প্রদেশে। তাহলে সেই দেশটা তো আদতে পাকিস্তানের কন্ট্রোলের বাইরে, সর্বদাই বাইরে। যদি বেলুচিস্তানে কিছু অংশ রয়েছে আফগানিস্তানের মধ্যে, কিছু অংশ রয়েছে ইরানের ভিতরে, তারা ওটা দাবি এখনো করে নাই। তারা বলেছে তারা যতটুকু বেলুচ রয়েছে, তাদের বন্দর রয়েছে, তাদের পানিপথ রয়েছে, তাদের বিশাল ভূমি রয়েছে। আপনি দেখেন পাকিস্তানে প্রায় 25 থেকে 26 কোটি মানুষ, কিন্তু বেলুচিস্তান 45% বা 44%, সেখানে মানুষ মাত্র 1.5 কোটি। মানে তারা কত সচেতন, আপনি এটা খেয়াল করেছেন? অর্থাৎ তার দ্বারা যে এই যে পাকিস্তানের যে মৌলবাদী গোষ্ঠী, ইসলামী জঙ্গিবাদ, তাদের সাথে কিন্তু তাদের সম্পর্ক নাই। এবং আপনি খেয়াল করেন, তারা শুধুমাত্র সেনাবাহিনীর, আপনি দেখবেন সেনাবাহিনী যখন রেলে যায় সেই গাড়িতে হামলা করে, বা সেনা ক্যান্টনমেন্টে হামলা করে, সরাসরি সেনা স্থাপনা বা পুলিশের উপর হামলা করে। তারা কিন্তু সাধারণ নাগরিকের উপর হামলা করে না। এরকম পৃথিবীতে এইরকম কোনো গোষ্ঠী নাই পৃথিবীতে বলা চলে। তারা যে কোনো বাণিজ্য পাকিস্তান, সেখানে চীনকে বলে দিয়েছে, তারা যখন দেখেছে তাদের লুটে পুটে খায়, গ্যাস যায় বালুচিস্তান থেকে, বেলুচিস্তানের মানুষ গ্যাসের অভাবে রান্না করতে পারে না, এটা তো মেনে নিবে না, তারা নিতে পারে না। সেখানে আরো অয়েল রিজার্ভ রয়েছে, যদি অত বেশি নয় কিন্তু অয়েল রয়েছে, তো সেগুলো নিয়ে আসে, কিন্তু তারা তো সেগুলো তাদের উপরে ব্যবহার করে না, বেলুচদের জন্য কিছুই ব্যবহার করে না। যদি তাই করতো তাহলে তার বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করতো না। আপনি খেয়াল করেন যে 45% একটা প্রদেশ, সেই প্রদেশকে কিভাবে নিচু করে রাখা হয়েছে। তাদের শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদের চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কর্মসংস্থান থেকে বঞ্চিত করা হচ্ছে। শুধু তাদের নয় তো, আপনি একটু আগে বললেন পিওকের কথা, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, পাকিস্তান অধিকৃত কাশ্মীর, তথাকথিত আজাদ কাশ্মীর, সেখানে তারা খাদ্য বন্ধ করে দিয়েছে। কত হারামি এই পাঞ্জাবি বাহিনী! এই পাঞ্জাবের মূলত পাকিস্তান পরিচালনা করে সব পাঞ্জাবি। তো পাঞ্জাবিদের এখন না সিন্ধিরা পছন্দ করে, না কাশ্মীরিরা পছন্দ করে, না পশতুনরা পছন্দ করে, না বেলুচরা তো পছন্দ করেই না। তো একটা মুষ্টিমেয় কিছু লোক, ওই পাঞ্জাবিরা সারা পাকিস্তানকে দখল করে রাখবে, তো হয় না ভাই। বরং এতদিন কিভাবে ধরে রাখলো, এটাই তো আমার কাছে বিস্ময়কর। আমার ধারণা যদি ইরান ইসরায়েল এই যুদ্ধটা না হতো, ইরান ইসরায়েল আমেরিকা এই যে ত্রিমুখী যুদ্ধ যদি না হইতো, এতদিন বেলুচিস্তান স্বাধীন হয়ে যেত। এই কারণে পিছিয়ে গেছে। আমার ধারণা এটা হয়ে যাবে এবং হওয়া উচিত। সারা পৃথিবীর মুক্তিকামী মানুষ, গণতান্ত্রিক মানুষ, যারা মানবাধিকার কর্মী, তাদের উচিত বেলুচিস্তানের স্বাধীনতার পক্ষে কথা বলা। এইখানে দেখেন আপনি, এখন কিন্তু আমি আবারও বলতেছি যে এখন কোন ইসলাম প্রেম আমরা দেখতেছি না। তারা যে মুসলমান এটা আর বলতেছে না, তাদের মারা যায়। মানে বাংলাদেশের মুসলমানরা কত বড় ফাত্রা, বাংলাদেশের বামপন্থীরা কত বড় ফাত্রা, বেলুচিস্তান দিয়ে প্রমাণিত হয়েছে। এমনকি 200-র উপরে লোক মরে ফেলছে পিওকেতে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, প্রায় 200-র উপরে লোক মেরে ফেলেছে। পত্রিকায় আসছে 50 জন, কিন্তু আমরা জানি সেখানে 200-র উপরে লোক মারা গেছে। কিন্তু বাংলাদেশের টু শব্দটি করতে দেখেছেন কোন মুসলমানকে? কাশ্মীরে তো জেনুইন মুসলমান, তাই না? আজকে যদি ভারতের ভিতরে যে কাশ্মীর, সেখানে যদি 2 জন লোক মারা যাইতো, বাংলাদেশে বাইতুল মুকাররমে মিছিল করতো। কিন্তু 200 লোক মেরে ফেললো পাকিস্তান অধিকৃত কাশ্মীরে, তাদের টু শব্দটি নাই। আর বেলুচদের তো লক্ষ লক্ষ মেরেছে 73 বছরে, কেউ টু শব্দটি করে না। তো এগুলো ভণ্ডামি তো আমরা দেখতে পারতেছি। তো বেলুচিস্তান অবশ্যই স্বাধীন হবে। আর চীন, আমার ধারণা যে চীনও শেষ মুহূর্তে, আমার ধারণা চীন 27 সালের মধ্যেই বেলুচদের সাথে একটা চুক্তিতে যাবে, কারণ তারা তো ব্যবসা করতে হবে। পাকিস্তানের একেবারে বর্ডার, এটা যদি তারা ছেড়ে দেয়, ইরানের বর্ডার, এই পুরো বেলুচ যদি ছেড়ে দেয় তো হবে না। আমরা দেখেছি বার্মাতে সকল দলের সাথে, সকল গোষ্ঠীর সাথে চীনের সুসম্পর্ক আছে। আমার ধারণা চীন 2027 সালের মধ্যেই বেলুচদের সাথে সুসম্পর্ক করবে, তাদের ব্যবসায়িক কারণে। যেহেতু তাদের বিভিন্ন প্রজেক্ট রয়েছে, তাদের অনেক উন্নয়ন প্রকল্প রয়েছে, আর যেহেতু দেশটা স্বাধীনতা ঘোষণা দিয়ে দিয়েছে এবং দেশটা স্বাধীন হয়ে যাবে, আমেরিকাও নিশ্চয়ই এই সুযোগটা হাতছাড়া করবে না। কারণ এত বড় একটা প্রদেশ
মানুষ মাত্র 1.5 কোটি, প্রচুর রিসোর্স রয়েছে, পৃথিবীর সকল পরাশক্তি সেখানে চলে আসবে, কোনো সন্দেহ নেই চলে আসবে, ব্যবসায়ীরা সেখানে চলে যাবে। আমাদের সাথে তাদের কথা হয়েছে যে সেখানে তারা শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য মানে হাসপাতাল সহ আরো বিভিন্ন, তারা খনিজ না শুধু, তারা বহুবিধ ব্যবসা বাণিজ্যের জন্য তারা পৃথিবীকে সুযোগ দিয়ে অবারিত করে দিবে, তারা বলে দিয়েছে। তো ব্যবসায়ীরা সেখানে যাবে, অবশ্যই সেখানে চীনও থাকবে, কিন্তু এখন চীনের যে কোনো প্রজেক্ট তারা হামলা করেছে, তারা বলেছে যে এখান থেকে কোনো রিসোর্স, কোনো খনিজ সম্পদ যদি লাহোরে যায়, করাচিতে যায়, তবে তারা সেটাকে হামলা করবে, এবং করে চলছে, এবং নিয়মিত করে চলছে। আপনি দেখেন যখন ওই ফিল্ড মার্শাল আসিফ মুনির সারা দুনিয়া জয় করতেছে, ভারত দখল করবে, বাংলাদেশের দিয়ে 7 সিস্টার দখল করার স্বপ্ন দেখতেছিল, তখন কিন্তু তার বেলুচিস্তান চলে গেছে, এবং আজকেও 45 জন মারা গেছে। সে পরশুদিন বলেছিল যে 72 ঘন্টার মধ্যে বেলুচিস্তান খালি দেখতে চায়, কিন্তু উল্টা হয়ে গেছে। বিএলএ, বাংলা বেলুচিস্তান লিবারেশন অ্যালায়েন্স আর্মি, তারা কিন্তু অলরেডি আজকে মেরে ফেলেছে, এবং দেখবেন এটা ঘটতেই থাকবে, আপনি দাবিয়ে রাখতে পারবেন, এটা সম্ভব না, কখনোই সম্ভব না। আপনি একটা দেশকে, একটা অঞ্চলকে, একটা জাতিকে আপনি নিয়ে 75 বছর শোষণ করবেন, তারা বসে থাকবে, আশাটা কেন করেন? কখনোই সম্ভব না। আমি অবশ্যই আশা করি, যেহেতু তাদের স্থলবন্দর আছে, সরি, তাদের পানিপথ আছে, বন্দর আছে, তাদের যে বন্দরটা রয়েছে, এই বন্দর বেলুচিস্তানকে খুবই সহযোগিতা করবে আগামীতে ডেভেলপমেন্টের জন্য, এটা আমার ধারণা। এবং তাদের সাথে ইরানের সম্পর্ক ভালো থাকবে, হয়তো পাকিস্তানের সাথে 5 বছর বা 10 বছর সম্পর্ক ভালো থাকবে না, এক সময় আস্তে আস্তে স্বাভাবিক হবে। আর তার মধ্যে তো পাকিস্তান তো থাকবেই না, বেলুচিস্তান চলে গেলে সিন্ধ স্বাধীন হয়ে যাবে, সিন্ধ স্বাধীন হয়ে গেলে পশতুন স্বাধীন হয়ে যাবে, বা তারা আফগানিস্তানে যোগ দিয়ে দিবে, পাকিস্তানের ওই পাঞ্জাব নিয়ে বসে থাকতে হবে। পাঞ্জাব ছাড়া পাকিস্তানে কি, আর পাকিস্তান একটি কৃত্রিম রাষ্ট্র, এই রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না, এটাই স্বাভাবিক। শুনেন, বাংলাদেশি, বাঙালি একটা জাতি, সিন্ধি একটা জাতি, বেলুচ একটা জাতি, পশতুন একটা জাতি, এমনকি পাঞ্জাবি একটা জাতি। পাকিস্তান কি? পাকিস্তান তো কোনো জাতি না, এটা তো আর্টিফিশিয়াল, তো আর্টিফিশিয়াল চিজ তো বেশি দিন থাকবে না, এটাই স্বাভাবিক। শুনেন, যখন পাকিস্তান স্বাধীন হওয়ার আগে মৌলানা আবুল কালাম আজাদ ভারতের শিক্ষামন্ত্রী, প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন স্বাধীন ভারতের, তিনি 46 সালে কাশ্মীরের একটি কাশ্মীরি ভাষায় পত্রিকার সাক্ষাৎকার দিয়েছিলেন যে পাকিস্তান যদি হয়ে যায়, মানে বলেছিলেন তখন যে পাকিস্তান তখনও ভাগ হয় নাই, 46 সালে কাশ্মীরি ভাষায় বয়ান দিয়েছিলেন, সেটা পত্রিকার সাক্ষাৎকার দিয়েছিলেন যে পাকিস্তান যদি কোনোদিন হয়ে যায়, সেই পাকিস্তান টিকবে না, বলছিল যে 25 বছর টিকবে না। সত্যি সত্যি তখন কিন্তু 25 বছরের মধ্যেই বাংলাদেশ নামে একটি দেশ সৃষ্টি হয়েছে। যদিও মোরারজি দেশাই নাকি বাজপেয়ী, ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যে আরেকটা পাকিস্তান সৃষ্টি করলেন আপনি, ওটাও সত্য হয়েছে। 2026 সালে ওইটাও সত্য হয়েছে যে একটা দ্বিতীয় পাকিস্তানে, দুইটাই সত্য হয়েছে। অর্থাৎ আবুল কালাম আজাদের কথাও সত্যি হয়েছে যে পাকিস্তান নামক রাষ্ট্রটি টিকবে না। আবার মোরারজি দেশাই বা বাজপেয়ীজি, আমার মনে নাই এক্সাক্ট নাম, তিনি বলেছিলেন যে একটা দ্বিতীয় পাকিস্তান হতে যাচ্ছে। সম্ভবত মোরারজি দেশাই বলেছিলেন, কারণ বাজপেয়ী তো এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, কথা বলেছেন, কাজ করেছেন সংসদের বাইরে। তো এই বাংলাদেশটা দ্বিতীয় পাকিস্তানে পরিণত হয়েছে, আর পাকিস্তানটা টিকবে না, এক আদতেও টিকবে না। বললাম তো, আমাদের জাতিসত্তা আছে, বাঙালি জাতিসত্তা, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি, এরা কিন্তু একটা জাতি। আমরা কিন্তু বাঙালি হিসেবে একটা জাতি, মানে আমাদের ঐক্য হওয়ার একটা, শুধু ধর্ম দিয়ে আপনি কোনোদিনই কোনো দেশ টিকায় রাখতে পারবেন না। শুধু ধর্ম দিয়ে যদি দেশ হতো, তাহলে তো মিডিল ইস্টের 22টা দেশ তো একসাথে থাকতো। তা এত ভাগ হইলো কেন? এত ভাগ হইলো কেন? ধর্ম দেয়া, এমনকি তাদের ভাষাও এক, সৌদি আরবেও আরবি, সৌদি আরবের আশেপাশেও আরবি, কই তারা তো এক হইতে পারে না। অনেক সময় ভাষাতেও ঐক্যবদ্ধ হয় না, কিন্তু একটা জাতি, জাতি হিসেবে আপনি ঐক্যবদ্ধ হতে পারবেন। যদি পুরো মিডিল ইস্টে বলে আমরা আরব, তাহলে ইরান ছাড়া, মিশর ছাড়া, লিবিয়া ছাড়া সব এক হয়ে যাবে। সম্ভবত মিশর, লিবিয়া চলে আসবে। যদি বলে আরব, আপনার এটা হইতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু ফিলিস্তিনি হবে না। ফিলিস্তিনিরা আরব নয়, ইরানিরা আরব নয়। যদি আরব জাতীয়তাবাদ বলেন, সেটা হতে পারে, কারণ তাদের জাতি, বাঙালি জাতি, সেটা হিন্দু মুসলমান এক হয়ে যেতে পারে। পশতুন একটা জাতি, সিন্ধি জাতি, বেলুচ জাতি, এমনকি পাঞ্জাবি জাতি এক হইতে পারে। কিন্তু আপনি পাকিস্তান, যার কোনো অস্তিত্বই নাই, পৃথিবীতে ছিল না এবং নাই, 40 সালে প্রথম রহমত আলী পাকিস্তান শব্দটা উচ্চারণ করে, তো এই পাকিস্তান তো টিকবে না। আর পাকিস্তান তো আসলেই টিকবে না, কারণ এই পাকিস্তান হচ্ছে এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার, পুরো পৃথিবীর জন্য ভয়ঙ্কর একটা সন্ত্রাসী রাষ্ট্র। জি, আপনি ধন্যবাদ, আপনাকে মোরারজি দেশাই বলেছিলেন। তো এই সারা পৃথিবীতে পাকিস্তান দেখেন কি করে, সে কাজটা কি, আফগানিস্তানে সে কি করে খায়, সে আফগানিস্তানে আফিম এনে বেঁচে খায় আর সন্ত্রাস রপ্তানি করে। বাংলাদেশে সে কি কাজ করে, 25 টন পপি বীজ বাংলাদেশে পাকিস্তান থেকে এসেছে পাখির খাবারের নামে। আপনি কল্পনা করতে পারেন তাদের ব্যবসা কি? তার কোনো কাজ নাই। তো এই পাকিস্তান নামের রাষ্ট্রটিকে আসলে ভেঙে ফেলতে হবে। এটা এমন না যে
পাকিস্তানের উপর আমার গুসা থাকে। পাকিস্তান নামে তো কিছু নাই ভাই, সেটা ভাঙবে না কি হবে? ওই গুটি কয়েক পাঞ্জাবির জন্য পুরো দক্ষিণ এশিয়া, পুরো এশিয়া, সারা পৃথিবী বিপজ্জনক হবে? এটা তো হয় না, এটা হতে পারে না, আর টিকবেও না পাকিস্তান। আপনি আমি চাইলেও আগামী 5 বছরে তো এটা ভাঙবেই বলেছিলাম, এবং এটা তাড়াতাড়ি হবে, এত তাড়াতাড়ি আমি বুঝি নাই, এত তাড়াতাড়ি। আর আগামী 10 বছরে তো পাকিস্তান নামে কোনো রাষ্ট্র থাকবেই না, কেউ চাইলেও টিকে রাখতে পারবে না। কারণ পৃথিবীতে পাকিস্তানকে কেউ বিশ্বাস করে না। কোন রাষ্ট্র বিশ্বাস করে? একমাত্র বাংলাদেশি ছাড়া, বাংলাদেশের বাঙ্গ কয়টা মুসলমান ছাড়া পৃথিবীর কোন রাষ্ট্র তাকে বিশ্বাস করে না। কে তাকে বিশ্বাস করে? আমেরিকা প্রশ্নই আসে না। ভারত তো বিশ্বাসই করে না, চায়নাও তাকে বিশ্বাস করে না, কারণ চায়নার সাথে ডাবল গেম খেলে। তারা কি সাথে চায়নার কাছ থেকে টাকা নেয়, আর ওই টাকা খেয়ে ফেলে বলে বেলুচরা শেষ করে দিয়েছে। এটা চীন জানে। আমেরিকার কাছ থেকেও টাকা নেয়, আফগানিস্তানের সাথে মারামারি করবে, সোভিয়েত ইউনিয়নকে ভাঙবে এগুলো বলে বলে টাকা খাইতো। এখন কি করে খাবে? এখন আবার দেখেন, এই পাকিস্তানের সাথে আফগানিস্তানের ফাইট লাগার আগে আমি বলেছিলাম যে টাকার বিনিময়ে, টাকা পেলে, ডলার পেলে পাকিস্তান ইরানে হামলা করবে, আফগানিস্তানে হামলা করবে। এটা আমি আগেই বলে রেখেছিলাম। আপনি আমার পুরোনো ভিডিওগুলো দেখলে পাবেন যে আমি বলেছিলাম টাকা পেলে, কারণ আপনার চ্যানেলও বলেছি, অন্য চ্যানেলও বলেছি। আমেরিকার একজন বিচারক বলেছিলেন, একজন জজ বলেছিলেন যে পাকিস্তান ডলার পাইলে তার মাকে বিক্রি করে দিতে পারে। তো তারা অন্য দেশে যুদ্ধ করবে না, আফগানিস্তানে যুদ্ধ করতেছে না। এবং আপনি নিশ্চিত থাকেন, উইদিন 3 months 90 days এই পাকিস্তান ইরানে হামলা করবে। আপনি লিখে রাখেন আমার কথা। আমেরিকা টাকা দিবে, কারণ ফিল্ডে তো এই যে ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধে, নিশ্চয়ই ফিল্ডে আমেরিকা ভুলেও নামবে না। আমেরিকা এত পাগল হয় নাই। আমরা যুদ্ধ বিশারদ নই, আমরা সেনাবাহিনীর লোক নই, কিন্তু আমরা যুদ্ধবিদ্যা সম্পর্কে কিছু পড়ি, তাদের কলা কৌশল নিয়ে পড়ি। পৃথিবীর সবচেয়ে যে যারা সামরিক বিশারদ, তাদের যে গ্রন্থগুলো আমরা পড়ি, তো আমার মনে হয়, এবং দক্ষিণ এশিয়ার বিগত 30 বছরের অবস্থা দেখে মনে হয়, হ্যাঁ, বেলুচিস্তান রাশিয়ার স্বাধীনতা রাশিয়া স্বীকৃতি দিবে। কিছু মনে করেন যে এইখানে কখনোই তারা ইসরায়েল তো নামাবেই না, সৈন্য প্রশ্নই আসে না, কারণ মুসলমানরা হয়ে যাবে, মুসলমানিত্ব দেখায়। আমেরিকাও নামবে না, বলবে খ্রিস্টান আসছে, কারণ নামবে সেখানে ইরানে। এই ইরানের ময়দানে মাঠে নামাবে, টাকা দিবে, মাসে বেশি না। ভারতে 1000 দিতে রাজি হয়েছিল ইসরায়েল, আর $10,000 চাইছিল। এটা কি আপনারা জানেন? ইসরায়েলের ওই গাজাতে এখানে তারা কাজ করতে চেয়েছিল, $10,000 চেয়েছিল পার প্রতি সৈনিকের স্যালারি। ইসরায়েল বলছিল $1,000। ইসরায়েল তো জানে যারা 50,000 টাকা ছেলে 5,000 দিলে রাজি হবে, তো ওই জায়গায় $3,000 দিবে, রাজি হয়ে যাবে। $3,000 দিলেই তো, প্রতি সৈনিকের $3,000 দিলেই তো নামানো। 3,000 কে $2,000 দিলে ইরানের ভিতরে নামাই দেওয়া যাবে পাকিস্তানের বাহিনী, এবং নামাবে। আপনি লিখে রাখেন 90 days এর মধ্যে, 90 days এর মধ্যে ইরানে যুদ্ধ করবে, এবং ইরান ফাইট করবে, ইরান হামলা করবে, ইরানে হামলা করবে এই পাকিস্তান সেনাবাহিনী। ঢাকার জন্য সবকিছু তারা করতে পারে। তারপরেই দেখবেন পাকিস্তান তো টুকরো টুকরো হয়ে যাবে, কেউ তাকে বিশ্বাস করে না। বাংলাদেশের মৌলবীরা ছাড়া, মাদ্রাসার কিছু ছাত্রছাত্রী ছাড়া বাংলাদেশে, আর যারা পেয়ারা পাকিস্তানি কোট্টায় আলা আমার মতো যারা, এরা ছাড়া পাকিস্তানকে পৃথিবীর কেউ বিশ্বাস করে না। না তাদের চরিত্র আছে, না তাদের জ্ঞান আছে, না তাদের মেধা আছে। তারা সন্ত্রাস ছাড়া আর কিছুই বোঝে না। পৃথিবীর কোন রাষ্ট্রেই তাদের থাকে না। এবং আপনি দেখতে পারবেন যে কিভাবে তারা আক্রান্ত হয়, এবং পাকিস্তানটা অবশ্যই টুকরো হয়ে যাবে, এবং টুকরো হবেই, এবং টুকরো হবেই, হওয়া উচিত। এই পাকিস্তান নামের বিস্ফোরণটা চলে গেলে পৃথিবী অর্ধেক শান্তি হয়ে যাবে, মানে এশিয়ার মধ্যে শান্তি অর্ধেক চলে আসবে অটো। আপনি দেখতে পারবেন, অনেকে হয়তো আমার কথা রাগ করতে পারেন, কিন্তু যতই রাগ করেন কিছু করার নাই, কারণ কৃত্রিম কোনো জিনিস টিকে না। বাঙালি জাতি টিকবে, সিন্ধি, বেলিস, পাকিস্তান, পাঞ্জাবি হিসেবে টিকতে পারবে, পাকিস্তান হিসেবে টিকতে পারবে না। তার প্রমাণ 71 সালে হয়ে গেছে। 71 সালে হয়ে গেছে যে পাকিস্তান নামক রাষ্ট্র টিকে না। আবার 2026 সালে তারা 13 তারিখ ঘোষণা দিয়ে দিয়েছে, জুলাই স্বাধীনতা দিবস ঘোষণা করে দিয়েছে আপনাকে রাখতে। তারপর সিন্ধি চলে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, আপনি টিকাইতেই পারবেন না। পশতুন হয় আফগানিস্তান নিয়ে নিবে, আর নয় পশতুনিস্তান স্বাধীনতা ঘোষণা, মাঝখানে কোনো জায়গা নেই। আর বলতেছেন যে এখন একটা সমস্যা হচ্ছে যে পৃথিবী তাকে স্বীকৃতি দিবে, যতদিন স্বীকৃতি না দিবে যুদ্ধ চলতেই থাকবে। পাকিস্তান আর বেলুচিস্তানে কিছু করতে পারবে না, সেই যোগ্যতা সে হারিয়ে ফেলেছে। কারণ যেই দিন স্বাধীনতা ঘোষণা করেছে তার 2 দিন পরেই, 2.5 দিন পরেই তারা 55 জন সেনাবাহিনী মেরে ফেলেছে। একটা কি মেসেজ দিল? ওইখানে যে কি কি ঘটতেছে আমরা তো জানি না, ওখানে তো মিডিয়া যাইতে দেয় না। পাকিস্তান তো তাদের পাকিস্তান অধিকৃত কাশ্মীরে মিডিয়া যাইতে দেয় না, সেখানে তারা মিডিয়া যাইতে দেয় না কথা জানতে। আপনি জানেন তারাও তো স্বাধীনতা ঘোষণা করতে চায়। অলরেডি কাশ্মীরে তো লাইন ধরেছে, ভারতে চলে আসবে। ভারত যদি বর্ডার খুলে দেয় কালকেই, এই পিওকের যারা আছে তারা চলে আসবে। কিন্তু পাকিস্তান তো বোকা না, তাদের নিবে না। সরি, ভারত তো এত বোকা না, তাদের নিবে না, এই ঝুঁকি তারা নিবে না। যেমন বাংলাদেশকে অনেকে বলে না যে ভারত তো বাংলাদেশ দখল করবে, ভারত পাগলা, ভারতের পাগলা কোথায় কামড়াইছে। এই ভারতের এই বাংলাদেশের এই সব বিচ্ছু, সাপ বিচ্ছু, কাঁকড়া এগুলো পকেটে নিয়ে ঘুরবে না, এত পাগল না। তবে ভারত কিন্তু কূটনৈতিক
চিন্তা চেতনায় ঘুরে, আগেই বলেছি এবং আপনারা দেখেছেন ভারত কিছু বলেছে। এই যে পাকিস্তানের ইশারায়, তুরস্কের ইশারায় আমার বাংলাদেশের ভাবির পোলারা সকাল বিকাল দুপুর রাত একেবারে তাহাজ্জুদ নামাজ থেকে শুরু করে একেবারে এসা পর্যন্ত 24 ঘন্টায় শুধু বলে দিল্লি খাবে, 7 সিস্টার খাবে, ত্রিপুরা খাবে, আসাম খাবে, খাইতে খাইতে দেখলো যে বেলুচিস্তান গায়েব। এটা হচ্ছে ভারত। এবং ভারত দেখেন আর কি, ভারতকে তো আপনি বুঝতে পারবেন না, ভারতকে তো আপনি খুঁজে পাবেন না। এর মধ্যে ভারতের নাম আছে নাই, কিন্তু পর্দার অন্তরালে অবশ্যই ভারত আছে, এবং অবশ্যই ইসরায়েল আছে, এবং অবশ্যই রাশিয়া আছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করতেছে। নাহলে কোনো দেশ শুধুমাত্র এককভাবে স্বাধীনতা পাইতে পারে না। এত সাহসই পাবে না, এত যুদ্ধ করে টিকতেই পারবে না। কারণ আফগানিস্তান একটা ল্যান্ড লক কান্ট্রি, সেইখানে যদি দুনিয়ার পরাশক্তি যাইতে পারে, তাহলে বেলুচিস্তানে যে তাদের সহযোগিতা করতেছে না তার গ্যারান্টি কি? বাংলাদেশে অনেকেই যে সেখানে সহযোগিতা করতেছে না আর্থিক দিয়ে, অর্থ দিয়ে, তার গ্যারান্টি কি? বা সাপোর্ট দিয়ে, মোরাল সাপোর্ট দিচ্ছে না, তার গ্যারান্টি কি? আর অবশ্যই আমিও চাই বেলুচিস্তান স্বাধীন হোক। পাকিস্তান নামক যে ক্যান্সার, সেই ক্যান্সার পৃথিবী থেকে একে সার্জারি করে বিদায় জানাইতে হবে। অলরেডি 13 তারিখে সার্জারি হয়ে, একবার 71 সালে সার্জারি হয়েছে, আরেকবার এই 13 জুলাই সার্জারি হয়ে গেল। সামনে দেখবেন আরো ভাঙবে, এবং এই দেশটাকে টেকানো উচিত নয়। কারণ যাদের কাজই হচ্ছে সন্ত্রাস রপ্তানি করা, আমরা উৎপাদন এবং রপ্তানি করা আর ড্রাগ বেচা, ওই দেশ দিয়ে আপনি কি করবেন? ওই দেশ তো পৃথিবীর জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে। জি, ধন্যবাদ। জি ফরিদ ভাই, আবারও আসছি আপনার কাছে। আপনার আলোচনা থেকে বেশ কিছু পয়েন্ট নিয়েছি, সেগুলো আরেকটু খোলাসা করতে হবে। আমি রফিক ভাইয়ের কাছে যাই। রফিক ভাই, যে কথাটা ফরিদ ভাই বলছিলেন, আমি একটা সামারি করেছি, খুব সংক্ষিপ্ত সামারি। সেটা হলো, সম্পদ বেশি, মানুষ কম, তবুও তারা গরিব। বেলুচিস্তানের মানুষের কথা বলছি, বেলুচদের। সেখানকার সম্পদ পাকিস্তানের অন্যান্য প্রদেশের তুলনায় বেলুচিস্তানের সম্পদের পরিমাণ অনেক বেশি। বেলুচিস্তানের পাশে সমুদ্র আছে, ভূসমুদ্রে বন্দর আছে। সব হিসেব করলে পাকিস্তানের সবচেয়ে ধনী প্রদেশ এবং বড় প্রদেশ সেটি। এমনকি সেখানের জনসংখ্যা অনেক কম, একেবারেই কম। সেই হিসাবে এই বেলুচিস্তান যদি স্বাধীন হয়, স্বীকৃতি পায়, সেক্ষেত্রে এটি একটি ধনী দেশে পরিণত হওয়ার সমূহ সুযোগ রয়েছে। বেশ কিছু পয়েন্ট ফরিদ ভাই বলছিলেন, চায়না বিনিয়োগ, চীন সেখানে কি কি করছে, সব মিলিয়ে যে কথাটা শোনা গেল, সেটা হচ্ছে হয়তো এমন হতে পারে যে চায়না তার বিনিয়োগ রক্ষার্থে বেলুচদের সাথে সমঝোতাও করতে পারে। রফিক ভাই যদি এ বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করেন। ধন্যবাদ মাসুদ ভাই। আপনি যে কথাটা শেষে রেজাল্ট দিয়ে দিয়েছেন, এটা আমি ফরিদ ভাই যখন আলোচনা করতেছে তখনই আপনি আমার মাথায় ঢুকে গেছে। আপনি একটা শুনেন, আপনি বাংলাদেশে 15 বছর যখন শেখ হাসিনা বা 16 বছর ক্ষমতায় ছিল, চাইনিজদের সাথে কি ছিল? খুবই সম্পর্ক ছিল, চাইনিজরা প্রচুর কাজ করছে। যখন শেখ হাসিনা নাই, তারা কিন্তু বর্তমান সরকারের সাথে হাত মিলাই ফেলছে। চাইনিজদের সম্বন্ধে আমার একটু আইডিয়া আছে, কারণ যেহেতু আমি একটা বিজনেসের সাথে জড়িত ছিলাম। চাইনিজরা হলো বিজনেসম্যান, আমি সবসময় আমার ভিডিওতে বলি, চাইনিজরা হলো বিজনেসম্যান। তারা যেদিকে লাভ সেদিকে যাবে, এটা হলো তাদের হলো মূল থিম। তারা এককভাবে কোনোদিন ধরে রাখবে না আপনাকে, তাদের বিজনেস যতক্ষণ থাকবে ততক্ষণ এসে আসছে। এখন আসেন, তারা যেহেতু হাজার হাজার কোটি টাকা আপনার বালুচিস্তানে ইনভেস্ট করছে, গোয়াদার বন্দরে ইনভেস্ট করছে, ওই যে বা ওই দিক দিয়ে রোড তৈরি করতেছে, যেটা আপনার ইন্টারন্যাশনাল রোড, যেটা পাকিস্তানে, হ্যাঁ, যেটা আপনার ইয়াতে চীনে যাবে এবং আফগানিস্তানে যাবে, অর্থনৈতিক করিডোর যেটা সিপিইচি, সেটা। আর হচ্ছে গাওয়াত বন্দর, যেটা ভূসমুদ্রের বন্দর, বিশাল সম্ভাবনাময় একটা বন্দর, সেটা। আমি সেটাই বলতেছি। এখন এই যে বন্দরে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে, এবং এই ইনভেস্ট ধরে রাখার জন্য, এবং এই আপনার ইয়াটা রোডটা কোথায় যাবে? পাকিস্তান, চীনে যাবে এবং আফগানিস্তান পর্যন্ত যাবে। কিন্তু আপনারা তো জানেন, আফগানিস্তানের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশের মধ্যে 3টা দেশ আছে, ভারত, চীন এবং রাশিয়া। দেখেন, এই 3টা দেশ কিন্তু এক ঘাটের মানুষ, এক রসুনের এক ফুট, কি বলি আমরা দেশি মানুষ। আপনি বর্তমান ইন্টারন্যাশনাল আপনার যে রাজনীতি চলতেছে, তার মধ্যে কিছু ঘুরে ঘুরে কিন্তু 3 জনে কিন্তু এক জায়গায়, তাই না? চীন, রাশিয়া, ভারত। এখন এই যে জিনিসটা আছে, এই যে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে, সেই ইনভেস্ট কি সে ধ্বংস করবে সে? আপনি যখন এরা যখন স্বাধীনতা ঘোষণা করে ফেলছে, আপনার একটা কথা মনে আছে, আমি আফগানিস্তানের কথা বলছিলাম। আপনি দেখেন, ভারতের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক কার? মধ্যপ্রাচ্যে আপনার ইসরায়েলের।
ওই আমাদের দেশে যখন যুদ্ধ হয়েছিল, ভারত কিন্তু প্রথম স্বাধীনতা দেয় না, স্বীকৃতি দেয় না, দিয়েছিল কে? ভুটান, ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ যেটা। এখন এমনও হইতে পারে আপনারা দেখবেন, এই যে আজকে ৪৫ জন মারছে, তো এটা পাকিস্তানি সংবাদে বলছে, বাংলাদেশি সংবাদে বলছে। বাংলাদেশের সংবাদ কি পাকিস্তানের বিপক্ষে যাবে? আপনি দেখেন ১৪৫ জন মারছে, এখানে সেটা খুঁজবেন আগে। রাইট, ১৪৫ জন সেটা খুঁজবেন, কথা বুঝেন না আপনি? আমি তো আমার ভিডিওতে বা আপনার এই টকশোতে অসংখ্যবার খুব জানছি যে বাংলাদেশের মিডিয়া কেন পাকিস্তানের কোনো মানে পাকিস্তানের দুঃসংবাদ কেন প্রচার দেয় না। নেতিবাচক খবর আমি কিন্তু কোনো নেতিবাচক। এতদিন পরে যখন আপনার এরা যখন এই প্রচার দিচ্ছে, আর এই ভিডিওগুলি দেখছেন আপনি, আজকে 2 দিন ধরে যে ভিডিওগুলি দেখতেছে, কেমন ধরনের ব্যাপক সংঘর্ষ হচ্ছে, তার মানে কি বড় কিছু হচ্ছে ওইখানে। এই জন্যই এতদিন লুকায় রাখে, আর পারতেছে না, শেষ পর্যন্ত আমাদের বাংলাদেশি মিডিয়া কিন্তু প্রচার দিচ্ছে। মেন বুঝতে পারছেন যে, আর চীন এত ফরিদ বইয়ের কথা, যে চীন কিন্তু এত পাগল না, ফার্স্টটাতে ডিম খালি দিবেছে না, এটা আপনি ভালো করে বুঝলেন। আমরা দেশি ভাষায় কই এত নানি আজ্জান না, মানে এত লালি মানে কি ঘুরে আর একটা এত লালি আজ্জান না। এখন চীন কিন্তু দেখবেন ঠিকই, আমরা চীন দেখবেন ঠিকই তারা এরকম ঘটনা ঘটলে বেলুচিস্তানের সাথে মিলে যাবে। কেন আমি বলি, আফগানিস্তানে ভারতের ইনভেস্ট ছিল, আমেরিকা যখন এনে ছিল, এরপর কি সবাই বাংলাদেশের কিন্তু একদম করে আছে, তুলদানা দোনা করে আছে। এইবার ভারতে যে শত 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 কোটি টাকা ইনভেস্ট করছে আফগানিস্তানে, সব জলে গেল, এর সব শেষ। 2-3 মাস পরেই দেখা গেল আফগানিস্তানের সাথে ভারতের হট কানেকশন, চীনের সাথে হট কানেকশন। এখন আফগানিস্তানের সাথে চীনের যেহেতু একটা গুড রিলেশন অলরেডি তৈরি হয়েছে, এখানে দেখবেন আফগানরাও চাচ্ছে, কিন্তু আফগানরা চাচ্ছে যে পাকিস্তান ভেঙে খান হয়ে যাক, কারণ ওরা খুব যন্ত্রণায় আছে। আফগানিস্তান আজকে যদি এই খারাপ পরিস্থিতির জন্য হইলো পাকিস্তান দায়ী, পাকিস্তান দায়ী। আপনি ইতিহাস আরোটাকে নিয়ে আসেন। সুতরাং আফগানিস্তানও চাচ্ছে ওদের কাছ থেকে মুক্তি চাওয়ার জন্য, কারণ ওরা যদি পাঞ্জাবের একটা কথা আমি বলি আপনাকে, মুক্তিযুদ্ধের সময় ফরিদ ভাই বলতে পারবেন না, আমার মনে আছে, আমরা যদি আছে মুরব্বীরা কিন্তু এখনো যারা আমাদের আগে যে মুরব্বী আছে তাদেরকে জিজ্ঞেস করে, পাকিস্তান সেনাবাহিনী কয় না, কিন্তু ওরা পাঞ্জাবি কয়। পাঞ্জাবি কয় কেন জানেন? পাকিস্তান সেনাবাহিনীর বড় বড় পোস্ট যারা আছে, বড় বড় সবই হলো পাঞ্জাবি, বুঝতে পারছেন? অন্যান্য প্রদেশকে কোনো সুযোগ সুবিধা দেয় না। এটার কিন্তু এই এতদিন পরে এসে বিস্ফোরণটা করতেছে, বুঝতে পারছেন জিনিসটা? পাঞ্জাবের এখনো কি সবকিছু নিয়ন্ত্রণ করছে, তারা অন্যান্য প্রদেশে সহজ সুযোগ সুবিধা নিয়ে ওরা বুক বিলাস করে। এবং পাকিস্তানি সেনাবাহিনীর একটা খবর নিলাম, ওরা সব পাকিস্তানি সেনাবাহিনী এত সুযোগ সুবিধা নিয়ে ওরা সব হলো বাইরের কান্ট্রি, মানে বিশেষ করে আমেরিকা ওরা করে নিয়ে চলে যায়। পাকিস্তান সেনাবাহিনী যারা বড় বড় অফিসার সব আমেরিকা চলে যায়, মানে সবচেয়ে সুযোগ সুবিধা নেই। এগুলি পাবলিক দেখতে অভ্যস্ত হয়েছে, কিরে আমরা গরিব অবস্থায়, আর সেনাবাহিনী একটা অফিসার হলে হারা হলো মানে সবকিছুই। পাকিস্তানের রাজনীতিবিদদের কোনো আছে, লেঙ্গুর আছে, একমাত্র লেঙ্গুর ছিল কার? ইমরান খানের। ইমরান খান তার সেনাবাহিনীর বিরুদ্ধে গেছিল দেখে তাকে নামায়া দিছে। যে দেশটা 77 বছর আগে স্বাধীনতা হয়েছে, সেই দেশটা 5 বছরের একটা সরকার আপনার শেষ করতে পারে নাই। তাহলে বুঝেন সেনাবাহিনী, আর একটা তো বুঝেন ইতিহাস তো ঘাটাঘাটি করে আপনার সারা বিশ্বে দেখেন, যে দেশের সেনাবাহিনী মূল ক্ষমতায় থাকে সেই দেশ কোনো উন্নতি হয় না, সেই দেশে কোনো শৃঙ্খলা থাকে না। কারণ সেনাবাহিনী সম্বন্ধে আমার কিছুটা আইডিয়া আছে, তাদের যে আচরণ, তাদের যে চিন্তা চেতনা সাধারণ পাবলিকের মতন না, এটাকে বুঝতে হবে। সাধারণ রাজনীতি করে রাজনীতিবিদরা কিন্তু পাবলিকের সাথে মিশতে পাবলিক কি চায় ওই নিয়ে চলে। আর সেনাবাহিনীরা লেফট রাইট অর্ডার দিয়ে অভ্যস্ত, অর্ডার তামিল করতে অভ্যস্ত। এখন সেনাবাহিনী চাইলো তাদের মর করে চলে, যে কোনো ওই দেশ টিকতে পারে না। আপনি চীনকে নিয়ে যে চিন্তা করতেছেন, চীনকে নিয়ে চিন্তা করার কোন কারণই নাই। ওই আফগানিস্তানে যেরকম আপনার আমেরিকা চলে যাওয়ার পরে ভারত তার জায়গা দখল ঠিকই জায়গা নিয়ে নিছে, ওই চীনও দেখবেন আপনি ওই বালুচিস্তানের সাথে ওই আপনার সম্পর্ক আপনার তৈরি করবে। এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই, এটা নিয়ে চীন চিন্তিত না, চীন এটা নিয়ে কোনো চিন্তাই করবে না। চীনরা চেনারা চাইনিজদের সম্বন্ধে আমার কিছু আইডিয়া আছে, যে তারা এত সেলফিশ আমি চিন্তা করতে পারি না। আমরা যেহেতু চাকরি করছি এই মেডিসিন লাইনে, চাইনিজদের সাথে আমাদের মোটামুটি ওটা বসা হয়েছে, বুঝতে পারছেন?
সুতরাং ওইটা আপনি চিন্তা করুন, কারণ নাই ওটা পাকিস্তান চীন চিন্তাই করবে না। চীন এরকমও করবে না যে পাকিস্তানকে শেল্টার দিবে, আপনি ওইটাও আশা করেন না, শেল্টার দিয়ে রাখতেও পারবে না। আপনি আইরিশ রিপাবলিকান আর্মির নাম শুনছেন? আয়ারল্যান্ডের কথা নাম শুনছেন? রফিক ভাই 1 মিনিটে শেষ করবেন। জি 1 মিনিট শেষ করছি। এই আইরিশটা কিন্তু ইংল্যান্ডের একটা প্রদেশ ছিল। তারা কিন্তু ওই সময় কিন্তু অনেক যুদ্ধ করছে, যুদ্ধ করে লিবারেশন করেছে। আয়ারল্যান্ড কিন্তু স্বাধীনতা পায় গেছে, এটা চিন্তা করি। আপনি যে জাতি একবার স্বাধীনতার জন্য আপনার মুখ খুলে নামে পড়ে, আর যেখানে অস্ত্র ধরে হালা সেখানে আর সেটাকে আপনি আটকায় রাখতে পারবেন না। স্বাধীনতা ঘোষণা যেহেতু করছে, স্বীকৃতিও তারা নিয়ে নিবে। 85% না। ফরিদ ভাইয়ের সাথে যে সাক্ষাৎকার দিয়েছে এই যে বেলুস, যে দুটা আমি সাক্ষাৎকারটা শুনছি, যে এরা 99% এরা বলছে, ফরিদ ভাই রাইট, 99% বলছে না, 99% জায়গা তাদের দখলে আছে। আর বেলুচিস্তানের মানুষ আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের সময় যখন সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক হয়ে গেছিল মুক্তিযুদ্ধের সাথে বেলুচিস্তানের মানুষ নির্যাতিত হইতে হইতে সাধারণ মানুষ এখন ওই বেলুচ লিবারেশন আর্মির সাথে এবং মিশে গেছে। সুতরাং ওই জাতিকে আর আপনার কখনো আটকায় রাখতে পারবে না। সুতরাং পাকিস্তানের যে ভাঙ্গন, এটা আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন। ধন্যবাদ মাসুদ ভাই। জি রফিক ভাই, আপনাকেও ধন্যবাদ। আমি ফরিদ ভাইয়ের কাছে আসি। ফরিদ ভাইয়ের আলোচনায় কিছু ভূরাজনীতি, দক্ষিণ এশিয়ার কিছু ভূরাজনৈতিক বিষয় ছিল, যুক্তরাষ্ট্র সেই বিষয়ে একটু কথা বলতে চাই। সেটা হলো পাকিস্তানের অভ্যন্তরীণ সংকট দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও চীনের উপর কি ধরনের প্রভাব ফেলবে? আপনার আলোচনায় কিছু ইঙ্গিত ছিল, আমি আর একটু ডিটেইল একটু আলোচনা চাচ্ছি এই বিষয়ে। ফরিদ ভাই আপনি মিউট আছেন ভাইয়া। আপনি প্রশ্নটা আরেকবার করেন প্লিজ, লাস্ট লাইনটা। পাকিস্তানের অভ্যন্তরীণ যে সংকট এখন দেখা দিচ্ছে, টোটাল ওভারঅল যেটা হচ্ছে, এই সংকট দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও চীনের উপর কি ধরনের প্রভাব ফেলবে সেটা জানতে চাই। অবশ্যই এই যে পাকিস্তানের যে তার যে রাজনৈতিক চরিত্র, তার যে সামরিক চরিত্র, এটা দক্ষিণ এশিয়ায় অবশ্যই প্রভাব ফেলে এবং ফেলে চলছে। এই দক্ষিণ এশিয়ায় ইসলামী মৌলবাদ, ইসলামী জঙ্গিবাদ স্প্রেড করার একেবারে 1 নাম্বার আতুরঘর হচ্ছে পাকিস্তান। 1947 সালে, 1947-এ আপনি যে অবস্থাটা দেখলেন, শুরু কিন্তু তখন থেকে হয়েছে, কিন্তু তখন অর্থনৈতিক অবস্থা দুর্বল ছিল। তারপর মধ্যপ্রাচ্যের কিছু টাকা পয়সা হয়েছে, তারপর ধীরে ধীরে সেটা পাকিস্তানের মাধ্যমে, ফিল্ড কিন্তু পাকিস্তান। এই যে পাকিস্তানের মাদ্রাসা করে, সেটা আমার কথা না, কিন্তু আমি কিন্তু আমার কথা বলি। অনেকে আমি জানি এখানে গালাগালি করবে, কিন্তু এখন কোরআনেও নাকি আছে যে যাহারা জানে আর যাহারা জানে না তাহারা তো সমান নয়, তাই আমি তার সাথে বিতর্কে যাব না। সৌদি আরবে প্রিন্স বলেছিলেন যে তারা মাদ্রাসায় ইনভেস্ট করেছে, বলেন এই মাদ্রাসা সোয়াবের জন্য বানাইছে বাংলাদেশের মতো। বাংলাদেশের মানুষ তো মাদ্রাসায় পরে সোয়াবের আশায়, বেহেশতে চালায় যাওয়ার আশায়। আর সৌদি আরবে প্রিন্স বলেছেন যে তারা মাদ্রাসায় ইনভেস্ট করেছে সোভিয়েত ইউনিয়নকে, রাশিয়া থেকে সোভিয়েত ইউনিয়নকে আফগানিস্তান থেকে তাড়ানোর জন্য, সোভিয়েত বাহিনীকে, রুশ বাহিনীকে তাড়ানোর জন্য মাদ্রাসা ইনভেস্ট করেছে। এবং এও বলেছে তাদের বন্ধু রাষ্ট্রের কথা। বন্ধু রাষ্ট্রকে সবাই জানে, বন্ধু রাষ্ট্র কারা? পাশ্চাত্যের আমেরিকার, ব্রিটেন ছাড়া তো ব্রিটিশের, এই আরবের তো কোনো বন্ধু নাই। এই বন্ধু রাষ্ট্র, কারণ বাংলাদেশ তো তার বন্ধু রাষ্ট্র না, এগুলো হলো মিসকিনের রাষ্ট্র। বাংলাদেশ পাকিস্তান থেকে, ভারত থেকে তারা মিসকিন নেয়। অবশ্য ভারতের মুসলমানদের একটু মিসকিনের মধ্যে একটু ভালো মিসকিন মনে করে, পয়সা টয়সা বেশি দেয়, সুযোগ সুবিধা বেশি দেয়। কিন্তু বাংলাদেশ পাকিস্তান থেকে তারা মিসকিন নিয়ে যায়, এই হিসেবে তারা ট্রিট করে। তারা আমাদের ভাই বলে না, বন্ধু রাষ্ট্র বলে না। আজ পর্যন্ত তো কোনোদিন শুনি নাই কোনো মিডিল ইস্টের স্টেট আমাদের বন্ধু রাষ্ট্র বলেছে, আমি শুনি নাই কোনোদিন। আপনারা শুনে থাকলে আমাকে জানাবেন। বরং মিসকিন বলেছে, তারপরে আধা মুসলমান বলেছে, এগুলো আমাদের কাছে রেকর্ড আছে। তো অবশ্যই এই দক্ষিণ এশিয়া এটা প্রভাব ফেলে এবং ফেলছে। কোনো কারণে যদি আবার পাকিস্তান টিকে যায়, তাহলে আরো সন্ত্রাস এই উপমহাদেশে বেড়ে যাবে, বাংলাদেশ অস্থিতিশীল হবে, মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে, ভারত অস্থিতিশীল হবে। কিন্তু পাকিস্তান যদি ভেঙে যায়, তারা স্বাধীন, যার যার মতো স্বাধীন হয়ে যায়, তাহলে অবশ্যই দক্ষিণ এশিয়ায় অনেকটাই প্রথম দিকে 2-3 বছর বা 1 বছর খুব চাপ থাকবে, সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে যেতে পারে। এমনকি তারা তাদের দ্বিতীয় আস্তানা হিসেবে তারা বাংলাদেশকেও তারা নিতে পারে, কারণ তাদের তো ব্যবসা দরকার।
কোন দেশ কি হলো এটা তো তারা দেখবে না। তারা দেখবে যে তাদের ব্যবহার, যেমন কসাইয়ের কাজ কি? কসাইয়ের কাজ হইলো যে ছাগল বড় পাড়া বড় না ভেড়া বড় না ছোট, ধলা না কালা, এটা তার দরকার নাই। তার দরকার হলো যত কাস্টমার আসে আর যত পাড়া পাওয়া যায় সে তাকে কেটে কেটে বেচবে। তো তারা বাংলাদেশকে মার্কেট হিসেবে, সন্ত্রাসীদের মার্কেট হিসেবে তারা ব্যবহার করতেই পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি মনে করি যে যদি পাকিস্তানটা ভেঙে যায় তাহলে এই দক্ষিণ এশিয়া, চায়না সহ বলেন, ভারত বলেন, এদের পুরো রণকৌশল তখন পাল্টে যাবে। পুরো রণকৌশল পাল্টে যাবে। বাংলাদেশেও যে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, বাংলাদেশে যে মুসলিম মৌলবাদ যে আস্কারা পেয়েছে, এটা কমে যাবে। কারণ পৃষ্ঠপোষকতা না থাকলে তো হবে না। কারণ বাংলাদেশের যারা জঙ্গিবাদী মুসলমান, যারা উগ্রবাদী মুসলমান, এদের বুঝাই দিয়ে পারবেন না যে এদেরকে ব্যবহার করতেছে। আপনি যতই বলেন, ওই যে টম এন্ড জেরি দেখছেন না, যে হাঁসের বাচ্চা বিড়ালের কাছে চলে যায়, খেয়ে ফেলবে, এটা বুঝে না, ওই ইঁদুরটা তাকে টেনে আনে, ঠিক আছে, টেনে আনে আবার দৌড়াই সেখানে যায়। আপনি যতই বুঝান, বাংলাদেশের মুসলিম মৌলবাদীদের, উগ্র মুসলিমদের, এই যে কালেমার পতাকার সমালোচনা করেছি বলে আমাকে গালাগালি শুরু করেছে, এটা তো একটা ষড়যন্ত্র অংশ। এটা আপনি বুঝাইতে পারবেন না, কখনোই বুঝাইতে পারবেন না। আমার বাড়ির জমি যে কিনে নিয়েছে চালাকি করে, আমি তখন বুঝি নাই, আমার মানুষ বুঝাইছে অমুকের কাছে যাও না, তোমার জমি কিন্তু চালাকি করে লিখে নিতেছে, বুঝতে পারবে না। আমরা বুঝতে পারি না, আমরা তারে আপন মনে করেছি, কিন্তু তিনি বাটপারি করে আমাদের জমি লিখে নিয়েছিলেন। কবে বুঝেছি? ঘটনা ঘটে যাওয়ার পরে, যখন আমাদের আর কিছু করার ছিল না। কিন্তু আমাদের কিন্তু মানুষ সতর্ক করেছে। আমরা মনে করছি তারাই আমাদের শত্রু, যারা এই লোকের সাথে চলতে দেয় না। মনে করেন আপনি, মাসুদ ভাই আমাকে সতর্ক করতেছেন যে রফিকুল ইসলাম ভুইয়া কিন্তু ষড়যন্ত্র করতেছে, আপনার জমি জমা নিয়ে নেবে কৌশলে, বা আপনাকে ফাঁদে ফেলবে, আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলছে বললেন। আমি তখন না না না, মাসুদ ভাই আমার সাথে চায় না যে রফিক ভাইয়ের সাথে ভালো সম্পর্ক থাকে। কিন্তু পরে যখন রফিক ভাই কাজটা ঘটায় দিছে, তারপরে না বুঝতে পারছি যে কত বড় সর্বনষ্ট আমার হয়ে গেছে। তেমনি এই মুসলমানদের আমরা বুঝাইতে পারতেছি না। কারণ এটা কখন বুঝবে? যখন এই বাংলাদেশটা সুদান হয়ে যাবে, সিরিয়া হয়ে যাবে, এই বাংলাদেশটা যখন উগান্ডা হয়ে যাবে, এই বাংলাদেশটা যখন আফগানিস্তান হয়ে যাবে। আপনি দেখেন লিবিয়া একটা ধনী রাষ্ট্র, যেখানে পেটে বাচ্চা আসলে বিয়ে করলে টাকা দিত, পেটে বাচ্চা আসলে টাকা দিত, বিদেশে পড়াশোনা ফ্রি, 100%, দেশে তো ফ্রি। সেই লিবিয়ার পরিণতি আপনি দেখেছেন, যারা সারা পৃথিবীতে দান খয়রাত করে বেড়াইতো, সেই লিবিয়ার মানুষ যারা এখন তারা লাইনে দাঁড়ায় খাবার খায়। যে ইরাক ধনী রাষ্ট্র ছিল, মানুষকে সহযোগিতা, সেই ইরাক এখন লাইনে দাঁড়ায় খাবার নেয়। এটা আপনি বুঝাইতে পারবেন না এই দেশে। তাহলে বাংলাদেশ তো ইরাক বা লিবিয়ার মতো ধনী দেশ না, সম্ভবই না। তাহলে বাংলাদেশের কি পরিণতি হবে? তারা যদি লাইনে খাবার নেয়, তারা যদি ফরেন এইড দিয়ে চলতে হয়, তাহলে বাংলাদেশ কি করবে? মানে 5 লাখ টাকা যদি মাত্র হয়, তাহলে 5,000 টাকা কি? তাহলে বাংলাদেশে কি পরিণত হবে? এখানে যে মুসলিম মৌলবাদ, ইসলামী মৌলবাদ, ইসলামী জঙ্গিবাদকে আস্কারা দিচ্ছে কোন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাষ্ট্রগুলোর সুবিধার্থে, আপনি বাংলাদেশ এটা বুঝাইতে পারবেন। তাই আমিও চাই পাকিস্তান দ্রুত ভাঙবো। পাকিস্তান যত দ্রুত ভাঙবে, টুকরো হবে, তত এই দেশগুলোর এই মৌলবাদ থেকে মানুষগুলো রক্ষা পাবে, তারা বুঝতে পারবে। আপনি দেখেন, আপনি এই বাংলাদেশের মানুষ পাকিস্তানকে তাদের আদর্শ মনে করে। কোন পাকিস্তান? যাদের সবাই ভিক্ষাবৃত্তির সাথে জড়িত, যারা সন্ত্রাসের সাথে জড়িত, যারা ড্রাগের সাথে জড়িত। এমন একটা ভদ্র রাষ্ট্র, একটা আদর্শ রাষ্ট্রকে যদি সমর্থন করতে, একটা কথা ছিল। তারপর আমাদের 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, সেই প্রসঙ্গ তো রয়েছে। অগণিত নারীকে ধর্ষণ করেছে, আমাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, 25 বছর আমাদের শোষণ করেছে। এগুলো বোঝানোই জানা এই দেশের মানুষকে। এদের আপনি যতই বোঝাবেন, তারা আপনাকে উল্টা বোঝে। তারা ইসলামোফোবিয়া নিয়ে আসবে, বলবে যে আপনি ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী। জননেত্রী শেখ হাসিনা 560টা মসজিদ বানায় এদের মন ভরাইতে পারেনি। কিন্তু এরা যা করতেছে, তো এই পাকিস্তান যদি না ভাঙে, তাহলে আমরা এই খপ্পরে পড়ে গেছি। এবং এই খপ্পরে পড়ার কারণে আমাদের কপালে বহু শনি আসর করবে। আমাদের উপরে আসমানি বালা, জমিনি বালা নাজিল হবে। আসমানি বালা কি? জঙ্গিবাদের সন্ত্রাস। আসমানি বালা কি? বিমান দিয়ে হামলা করবে। আর জমিনি বালা কি? ঘরে ঘরে সন্ত্রাস। আপনি জানেন যে চায়না লিবিয়াতে বন্দুক পাঠাচ্ছে, লিবিয়াতে। সেই বন্দুকের একটা অংশ যে বাংলাদেশে আসবেন না, তার গ্যারান্টি কি? এটা তো সারা পৃথিবীতেই জানে যে পাকিস্তান এখন লিবিয়াতে বন্দুক পাঠাবে। সে নিজের দেশ রক্ষা করতে পারে না, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে ঢাকা এসে রক্ষা করে। অদ্ভুত ব্যাপার। এই দেশের পাকিস্তান প্রেম কত ক্ষতি করেছে, এদের 50 বছর পিছিয়ে দিয়েছে। এটা বোঝার ক্ষমতা বাংলাদেশের মুসলমানদের নাই। এমনি মুসলমানদের বোধ বুদ্ধি কম, এরা অ্যাগ্রেসিভ, এরা খুবই অ্যাগ্রেসিভ হয়। এরা যা মনে করে তাই করে, এরা আগে পিছিয়ে চিন্তা করেন। এবং এই যে বললাম না, দেখবেন গালাগালি করবে। এদের আমরা বুঝাইতেই পারবেন না, কোনো অবস্থাতেই আপনি তাকে বুঝাইতে পারবেন না। এরা সুদ খাবে, ঘুষ খাবে, বইনের ওয়ারিশ মেরে যাবে, সে ওমরা হজ করে আসবে, বিরাট বড় ধার্মিক। ঘুষ খাবে, বলবে যে বেসিকের টাকা দিয়ে আমি
হজ করে আসছি, ওরে বার টাকা আবার সুদের টাকা ঘুষের টাকা আলাদা করে কয়, এটা ঘুষের টাকা, এটা সুদের টাকা, মাঝখানে থাকলো বেসিক, ওটাতে গেছি হজ, মানে বাট পারিটা দেখেন এই এগুলো কিন্তু আপনাকে ঠাট্টা করে বলি নাই, আমাকে এগুলো বলেছে বলে আপনাকে বললাম। তো পাকিস্তান অবশ্যই পাকিস্তানের অস্তিত্বের উপরে এবং অস্তিত্বহীন হওয়ার মধ্যে এই উপমহাদেশের অবশ্যই বিশৃঙ্খলা থাকবে কি থাকবে না, সন্ত্রাস থাকবে কি থাকবে না, মানুষ টেনশনে থাকবে কি থাকবে না, অস্থিতিশীল এই দক্ষিণ এশিয়া অস্থিতিশীল